সমাস শিখতে লাগে নাকি বলে সমাস। তো এই ধারণাটাকে আমরা এই কয়েক সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করব, যেটা আজকে আমাদের ব্যাকরণের টপিক হচ্ছে কি সমাস, যাকে ইংরেজিতে বলা হয় কেস, CASE, কেস। এই সমাস আমাদের আগত যে পঞ্চায়েতের পরীক্ষা প্লাস হচ্ছে SLST 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে পুজোর আগে নিয়োগ হতে চলেছে একটা শিক্ষা দপ্তরের সব থেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ, যেটা হচ্ছে আপার প্রাইমারি। তো আপার প্রাইমারির ক্ষেত্রেও বাংলা ব্যাকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কথা মাথায় রেখে আমরা ধারাবাহিকভাবে যে ব্যাকরণের ক্লাসগুলো, সেই ব্যাকরণের ক্লাসগুলো দিয়ে আসছি। তো আজকের টপিক সমাস। তো খুব ভালো করে বুঝবো, সমাসের প্রত্যেকটা জিনিস বুঝবো, কারণ সমাস জানতে গেলে আমাদের ব্যাকরণের একটা জটিল গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, যেটা আমি ভিডিওর সঙ্গে সঙ্গে বলে দিব। তো আমরা আজকে সমাসটাকে দেখব। এখানে একটা বাক্য লেখা আছে, মৌ সংগ্রহ করে যে মাছি তাকে বলা হয় কি মৌমাছি। এই যে মৌমাছি শব্দটা হলো, এটা কি সমাসের, এটাকে কি বলা হয়, বা এই এত বড় শব্দকেই বা কি বলা হয়, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো সেই জন্য আমরা আগে প্রথমে এই যে এত বড় বাক্য আছে, এই বাক্যটাকে আমরা বেশ কিছু নামে ইন্ডিকেট করি সমাসের ক্ষেত্রে। আর এই ছোট্ট যে পদটা পেলাম, এই এই বিষয়টাকে আমরা একটা নামে ইন্ডিকেট করে থাকি। এগুলোকে কি বলা হয়, এই বড় বাক্যটাকে কি বলা হয়, এই বড় বাক্যটিকে আমরা নাম দিব ব্যাস বাক্য। ব্যাস বাক্য। 2 নাম্বার বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। 3 নাম্বার হচ্ছে সমাস বাক্য। তাহলে এত বড় শব্দটিকে আমরা কটা নামে ইন্ডিকেট করি? 3টা নামে। কি কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। আর এই যে ছোট একটা পদ পেলাম, এটাকে এটাকে বলা হয় হচ্ছে আমাদের সমস্ত পদ। কোনটাকে? এই যে ছোট শব্দটা পেলাম আমরা। সমাস কাকে বলা হয়? এবার আমরা আসি। সমাস শব্দের অর্থ হলো বড় শব্দটিকে ছোট করা। বড় শব্দটিকে ছোট করা। এই যে এত বড় একটা শব্দ ছিল কি মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে কি বলা হয়? তাহলে এই বড় শব্দটিকে আমরা কি করলাম? ছোট করে দিলাম। তাহলে এখানে আমরা কি করছি? এখানে কি কি দেখতে পাচ্ছি? এই জায়গায় দেখতে পাচ্ছি এটা একটা শব্দ মৌ, এবং এটা আরেকটা শব্দ কি মাছি। এই মৌ এবং মাছির সংযোগে তৈরি হলো কি মৌমাছি। তাহলে এগুলোকে কি বলা হয়? আমরা এই সমাসের সঙ্গে সঙ্গে সন্ধি যে চ্যাপ্টারটা পড়েছি, যারা সন্ধি পড়েনি আমার ভিডিও দেওয়া আছে, টোটাল ভিডিও দেওয়া প্লে লিস্টে, সন্ধিটা ভালো করে পড়ে নেবে, কারণ সন্ধিটাকে একদম ধরে ধরে যত সব থেকে সহজে বোঝা যায় সেটা করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পারো। তো সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কি? কারণ সন্ধিতেও আমরা ছোট শব্দ পেয়েছিলাম, মানে মিলন পেয়েছিলাম, তো সমাসেও মিলন পেলাম। বিষয়টা কি? সন্ধিতে হয়েছিল হচ্ছে আমরা সমাসে দেখব পদের মিলন। কার মিলন? পদের মিলন। এই যে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, মৌ এবং মাছি, এটা এই দুটো কি পদ। তাহলে প্রথম যেটা থাকবে সেটাকে কি বলা হয়? পূর্বপদ। কি পদ? আর শেষে যেটা থাকবে সেটাকে কি বলা হয়? পরপদ। পরপদ, বা আরেকটা নাম হচ্ছে উত্তর পদ। উত্তর পদ। তাহলে আমরা বলতে পারি না যে সমাস হচ্ছে পদের মিলন? বলা যাবে কি যাবে না? এক পদ এবং আরেক পদের কি হচ্ছে? মিলন হচ্ছে। মৌ একটা পদ আর মাছি একটা পদ, তাহলে এটাকে কি বলা হয়? পদের মিলন। তাহলে পদের মিলন বলা যাবে, বা সংক্ষেপকরণ বলা যাবে। সংক্ষিপ্ত করছি আমি, বা বলা হবে সমস্ত পদগুলোকে এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। তাহলে সমাসের কটা জিনিস দেখলাম আমরা? তিনটা ভাবে বলা যাবে। কি কি? এক পদীকরণ, এক পদীকরণ। 2 নাম্বার সংক্ষেপণ, বা সংক্ষিপ্তকরণ। 3 নাম্বার হচ্ছে পদের মিলন। তাহলে এখানে আমরা সমাস কাকে বলবো? যে এক পদীকরণ করা, অর্থাৎ পদগুলোকে এক
একটা জায়গায় নিয়ে আসাকেই কি বলা হয়? সমাস বলা হয়। বিভিন্ন পদগুলোকে এক জায়গায় পরিণত করাকে কি বলে? সমাস বলা হয়। দ্বিতীয়ত, সংক্ষেপণ করা। সংক্ষেপণ মানে কি? ছোট হয়ে গেল না? এটা অনেক বড় ছিল না, বড় থেকে কি হয়ে গেল? ছোট হয়ে গেল, পদগুলো ছোট হয়ে গেল, এক জায়গায় চলে গেল। বা পদের মিলন, এটা একটা পদ, এটা একটা পদ, এটা কি? পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। বুঝে গেছি নিশ্চয়ই বিষয়টাকে? আচ্ছা, সমাসের যদি পরীক্ষায় যদি দেয়, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কি? সমাসে কিসের মিলন আমরা দেখলাম? পদের মিলন। কার মিলন? পদের মিলন। আর সন্ধিতে কিসের মিলন হয় বল? বর্ণের সঙ্গে বর্ণের মিলন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। বর্ণগুলো মিলন হয়। যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় হয়েছিল না? বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় হয়েছিল। তো তেমনি ওখানে বর্ণের মিলন হয়েছিল, আর এখানে কিসের মিলন হলো? পদের মিলন হলো। ক্লিয়ার? এইটুকু মাথায় ঢুকে গেছে নিশ্চয়ই? আমাদের মনে রাখতে হবে যে বড় বাক্যটিকে তার তিনটে নাম কি কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এই ছোট যে পদটা পেলাম, এটাকে বলা হয় কি? সমস্ত পদ। কি বলে? বুঝা যাচ্ছে? সমস্ত পদ মানে কি? সবগুলো পদকে এক জায়গায় মিলিত করা, সমস্ত পদ। আর সমাস কাকে বলা হয় বলে দেওয়া হলো? এক পদীকরণ, অর্থাৎ পদগুলোকে একটা জায়গায় পরিণত করা। দ্বিতীয়ত, সংক্ষিপ্তীকরণ, মানে সংক্ষেপণ করা, বা দেখ এত বড় শব্দ আছে, এখানে সংক্ষেপ করা হলো। 3 নাম্বার কি? পদের মিলন করা হলো। নিশ্চয় বুঝে গেছি বিষয়গুলোকে নিয়ে, ঠিক কিনা? একটু পারলে লিখে নিব। তাহলে আমরা অনায়াসে বলতে পারি সমাস মানে কি? সংক্ষেপে যদি বলা হয়, সংক্ষিপ্ত করো, সংক্ষিপ্ত নাকি? সংক্ষিপ্তকরণ। আর ব্যাস মানে কি বলতো? ব্যাস মানে কি? বিস্তার। ঠিক তো? ব্যাস মানে বিস্তার করা, সমাস মানে সংক্ষিপ্তকরণ করা। এইটুকু বুঝে গেছি নিশ্চয়ই হয়তোবা। আমরা এবার এর প্রকারভেদ সম্পর্কে একটু জানি। সমাসের প্রকারভেদে যাওয়ার সময় অবশ্যই মনে রাখবো যে সমাস দুই ধরনের হয়। কিরকম? বাংলাতে এক ধরনের সমাস হয়, আর সংস্কৃতে এক ধরনের সমাস হয়। তো সংস্কৃতে সমাস হচ্ছে, সংস্কৃতে যদি দেখি, সংস্কৃত সমাস হচ্ছে কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আর আমাদের এমনি প্রকারভেদ দেখতে গেলে সমাস হচ্ছে 6 প্রকার। কয় প্রকার সমাস? 6 প্রকার। কি কি সেগুলো মনে রাখবো? দ্বন্দ্ব, দ্বন্দ্ব। 2 নাম্বার তৎপুরুষ, তৎপুরুষ। 3 নাম্বার কর্মধারয়। 4 নাম্বার দ্বিগু। 5 নাম্বার বহুব্রীহি। এবং 6 নাম্বার হচ্ছে আমাদের অব্যয়ীভাব। অব্যয়ীভাব, এটা বোঝা যাচ্ছে না? একটু দেখে নিব। অব্যয়ীভাব, আমি অব্যয়ীভাব। আজকে সমাসে আমরা 2 ধরনের সমাস জানবো। এটা হচ্ছে পার্ট 1, এবং নেক্সট দিন আসবে হচ্ছে পার্ট 2। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট 1 এবং পার্ট 2। আজকের ক্লাসটা না জানলে পার্ট 2টা কিচ্ছু বুঝতে পারবো না। তো পার্ট 1টা খুব ভালো করে জানি আগে। এখানে সংস্কৃতে যে 4 প্রকার হলো, আর আমাদের বাংলা, এটা বাংলায় কিন্তু, হ্যাঁ, বাংলায় প্রকারভেদ, বাংলায় প্রকারভেদ। তাহলে কত প্রকার? 6 প্রকার। আমাদের এই 6 প্রকারের সমাসই জানতে হবে। সংস্কৃতে শুধুমাত্র কোনটা কোনটা বাদ? কর্মধারায় এবং দ্বিগু। তাহলে কর্মধারায় এবং দ্বিগু যদি বাদ যায়, তাহলে কটা সমাস পড়ে থাকলো? 4টা সমাস পড়ে থাকলো। তাহলে আমরা বলতে পারবো না যে সংস্কৃত হচ্ছে 4টা? কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। আর বাংলাতে তো আমরা 6টা দেখলামই বা জানলামই। আর আরেকবার আমি বলে দিচ্ছি, সন্ধি এবং সমাসের মধ্যে যদি পার্থক্য খুঁজি, তাহলে দেখতে পাবো সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে কি? পদের সঙ্গে পদের মিলন। তো এইবার আমরা আসল এর বিষয় জানবো, এবং জানবো হচ্ছে কত সুন্দরভাবে তোমাদের জন্য ট্রিক্স তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর ট্রিক্স, এবং তার সঙ্গে সঙ্গে একটা গান মুখস্থ করবো এখানে। এই যে কার মনে হয় ভাব, এখানে আবার সমাসে আবার গান? ইয়েস, গান মুখস্থ করবো। সেটা হচ্ছে কি? যেগুলোকে আমরা কি বলি, যে প্রচুর পরিমাণে যে বিট ব্যবহার করা হয়, মানে গানের মধ্যে যে বিট ব্যবহার করে, সেগুলোকে কোন গান বলা হয়? র‍্যাপ সং। কারেক্ট, আমরা আজকে র‍্যাপ সং করবো। কোথায়? সমাসে। তো চলো
সমাজটাকে শুরু করে দিই আমরা খুব ভালো করে। এইটুকু যদি আমরা মনে রাখি, কবিতাটা খুবই ভালো করে যদি মনে রাখি, তাহলে আর কোনোদিন সমাস পড়তে অসুবিধা হবে না। কিরকম একবার দেখে নি। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে উজ্জ্বল ভাই। অর্থাৎ আমার নামটা দিয়েই এখানে টোটাল কবিতাটা তৈরি করা হয়েছে। তো আগে কবিতাটা লিখে নিই, তারপর আমি এর বিস্তারিত বিষয় বলছি। আমরা এটা বিস্তারিত বিষয়ে আলোচনা করি। দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি হবে? উভয় পদ প্রধান হবে। উভয় পদ প্রধান মানে যেমন বলা হলো বাবা আর কি মা। তাহলে বাবা মা বললে আমরা কাকে বুঝি? বাবাকে বুঝি নাকি মাকে বুঝি? দুজনকেই বুঝি। তাহলে এখানে এটা কি পূর্বপদ না? পূর্বপদ না? এটা কি উত্তর পদ বা একটু আগে আলোচনা করা হলো পরপদ, পরপদ। তাহলে এখানে দুজনেই কিভাবে প্রধান হবে? অর্থাৎ দুজনেই প্রাধান্য পাবে। অর্থাৎ পূর্বপদও প্রাধান্য পাবে এবং পরপদও প্রাধান্য পাবে, উত্তরপদও প্রাধান্য পাবে। ক্লিয়ার? কারণ বাবা মা বললে শুধুমাত্র আমরা বাবাকেও বুঝি না, মাকেও বুঝি না, দুজনকে বুঝি, দুজনেই প্রাধান্য পাচ্ছে। ভাই বোন, ভাইকে বোঝায় না, বোনকে বোঝায় না, কাকে বোঝায়? দুজনকে বোঝায়। তাহলে এইরকম শব্দগুলো যখন দুজনকে বা উভয় পদকে প্রাধান্য হবে, তখন সেই সমাসটা কি হবে? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? সমাস পড়তে আর 6 মাস লাগবে না, 1 সেকেন্ডে কমপ্লিট করবো আমরা। নেক্সট, দ্বিতকে গাই পরপদের গান। পরপদ মানে বুঝি পরেরটা। আচ্ছা, দ্বিতক মানে হচ্ছে এখানে তিনটা সমাস ঢুকে আছে। কি? দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, ক মানে হচ্ছে কর্মধারয়। তাহলে কটা এখানে আছে? 3টে। কি কি? দ্বিগু, লিখে দিচ্ছি আমি, দ্বিগু, দ্বিগু আর কি তৎপুরুষ, আর 3 নাম্বার হচ্ছে কর্মধারয়। তাহলে দ্বিতকে মানে 3টা পেয়ে গেলাম আমরা। দ্বিতকে গাই পরপদের গান। এগুলো খুব ইম্পর্টেন্ট। পরপদ মানে পরেরটা পাবে কিন্তু, হ্যাঁ, পরপদেরটা প্রাধান্য পাবে। এগুলো যখন আমরা আসবো তখন ঠিক বুঝাই দিব আমি। বহুব্রীহি, বহুব্রীহি সমাস আছে। তাহলে কটা সমাস গেল? এখানে 3টে, আর এখানে একটা 4টা, আর এখানে একটা 5টা, আর অব্যয়ভাব কটা হলো? তাহলে 6টা আমরা সমাস দেখেছিলাম না? তাহলে সমাস আমরা 1 সেকেন্ডে শিখে গেলাম বিষয়গুলোকে নিয়ে। বহুব্রীহিতে নতুন অর্থ পায়, বহুব্রীহিতে নতুন অর্থ আসবে। না পাবে এখানে পূর্বপদ, না পারবে উত্তর বা পরপদের প্রাধান্য, একটা নতুন অর্থ আসবে। ক্লিয়ার? আমরা ওগুলো আস্তে আস্তে যখন করব দ্বিতীয় পাঠে পাবো। অব্যয়ীতে পূর্বপদ, অব্যয় তাহলে অব্যয়ভাবে কি হয়? পূর্বপদ মানে প্রথমটাকে কিভাবে প্রাধান্য পাবে। তাহলে এইটুকু মুখস্থ হবে, বারবার করে মুখস্থ করব। যদি না মুখস্থ হয় তাহলে 2-3 বার করে লিখবো। একদম 100% মুখস্থ করে নিতে হবে বিষয়গুলোকে। ক্লিয়ার? আরেকটা এবার আমি বললাম না যে একটা গান শেখাবো, তো এবার আমি গান একটা দিয়ে দিচ্ছি। আমরা কবিতা এবং গানের মধ্যে ফিরে আসছি, অসম্ভব সুন্দর, যেটা আমরা এইটুকু যদি মনে রাখি। অর্থাৎ প্রথমে অর্থানুযায়ী একটা কবিতা লেখা হলো, আর তারপরে হচ্ছে আমরা একটা গান মুখস্থ করছি, যেটা দেখলে আমরা বুঝে যাবো যেটা কোন সমাসে আছে। আর আমাদের এটা খুবই দরকার। দ্বন্দ্ব হলে তবু হয় ও এবং আর, দ্বিগুতে হয় তবে সব সমাহার। যে যিনি যেটা অথচ যাকে তিনি হলে তবে কর্মধারায় হয়, যার শেষে থাকলে তবে বহুব্রীহি কয়। অব্যয়ভাব প্রাধান্য পেলে অব্যয়ভাব হয়, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ কয়। তো আমরা এটাকে সুন্দর করে মনে রাখবো একদম পুরো র‍্যাপ সঙ্গের মাধ্যমে। তোমরা র‍্যাপ করে নেবে, এটাকে আরো মুখস্থ হবে, যেখানে যাবে সেটা মুখস্থ করবে। তাহলে গান যেমন সবাইকে ভালো লাগে, কিভাবে? দ্বন্দ্ব হলে তবু হয় ও এবং আর। আমার সঙ্গে সঙ্গে সবাই যারা ক্লাস করছে এখানে, আর যারা যারা অনলাইনে ক্লাস করছে, ওরাও বাড়িতে বসে শুরু করে দিবে একবারে। কি কি? দ্বন্দ্ব হলে তবু হয় ও এবং আর, দ্বিগুতে হয় তবে সব সমাহার। কিভাবে? চলুক, একটু চলুক। দ্বন্দ্ব হলে তবু হয় ও এবং আর, দ্বিগুতে হয় তবে সব সমাহার। যে যিনি যেটা অথচ যাকে তিনি হলে তবে কর্মধারায় হয়। এটা এটা একটু সমস্যা হবে। কি কি? যে যিনি যেটা অথচ যাকে তিনি, মনে রাখবো একটু আরেকবার। যে যিনি যেটা অথচ যাকে তিনি হলে তবে কর্মধারায় হয়, যার শেষে থাকলে তবে বহুব্রীহি কয়। মিলে যাচ্ছে? ছন্দ মিলে যাচ্ছে? অব্যয়ভাব প্রাধান্য পেলে অব্যয়ভাব হয়, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ কয়। এই যে একটা কবিতা বা গানের মতো করে আমরা আলোচনা করলাম, আমরা এরপর চলে যাব আমাদের মূল বিষয়, যেটা হচ্ছে আমাদের কেমন ধরনের পরীক্ষার কোশ্চিন থাকবে এবং কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা নিয়ে।
আজকে প্রথম অংশ মানে পার্ট 1, পরের দিন পার্ট 2 আসবে, যেটাকে আমি পুরো টোটাল বিষয়টাকে আলোচনা করব। তো আজকে আমি দুটো যে সমাস, সেই দুটো সমাস নিয়ে আলোচনা করছি, কারণ সময় খুব কম, তাই এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমাদের আরো ক্লাস আছে। দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছি। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া। দ্বন্দ্ব মানে কি? কলহ। অর্থাৎ আমরা এটাকে আজকে সবকিছু কি করব? দূর করব। আমরা অর্থ অনুযায়ী দেখলাম দ্বন্দ্ব সমাস কি হয়। দ্বন্দ্ব সমাসে কি হয়? দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, অর্থাৎ দুটো পদেই কি পাবে? প্রাধান্য পাবে। তো এখানে যদি সমসমান পদটির প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায়, তাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। একটু আগে বলা হলো সমসমান পদ কি পদ এগুলো। আচ্ছা, আমি একটা উদাহরণ নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, চেনার উপায়। আমরা দেখলাম একটা গান দেখলাম, যেটা কি দ্বন্দ্ব হলে তবু হয় ও এবং আর, ও এবং আর কি আর। তাহলে যখনই যদি কোনো কারণে আমাদের এইভাবে এটা কাজে লাগবে কোথায়? যখন আমরা সমাসের যে ব্যাস বাক্য করব, সেই ব্যাস বাক্যে আমাদের কে থাকবে? ও অথবা এবং অথবা কি আর। এই তিনটা ওয়ার্ড যখন দেখব, তখন মানে একদম চোখ বুঝে উত্তর দিয়ে দেবো সেটা কিসে আছে? দ্বন্দ্ব সমাসে আছে। ক্লিয়ার? আমি একটা উদাহরণ যদি নিই, যেমন একটা উদাহরণ নেওয়া হচ্ছে, ভাই বোন। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবো, দ্বন্দ্ব সমাসে আরেকটা চেনার উপায় হচ্ছে এখানে হাইফেন থাকবে। হাইফেন যে চিহ্নটা হয় সেটা। তাহলে ভাই আর একটা কি? বোন। তাহলে এটাকে যদি আমরা এটা আগে বুঝি, এটা কি সমাস আছে? কেন দ্বন্দ্ব সমাস? কারণ ভাই, এখানে আমরা দেখছি দুটো পদ আছে, একটা ভাই একটা বোন। ভাই ভাই এবং বোনকে বোঝায় না, শুধু ভাইকে বোঝায় না, বোনকে বোঝায় না, দুজনকে বোঝায়। তাহলে দুজনেই প্রাধান্য পাবে। তাহলে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ বা উত্তরপদ কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এই যে দুটো প্রাধান্য পাওয়া, এই জন্য এটা হয়ে গেল কি? দ্বন্দ্ব সমাস। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, ব্যাস বাক্য, তাহলে ব্যাস বাক্যটা কি হবে? ভাই ও বোন। কারণ আমরা ব্যাস বাক্যে দেখেছিলাম এই তিনটা জিনিস থাকবে। এই তিনটা জিনিস কি কি? সেটা ও এবং আর কি? আর। ও এবং আর হাইফেন কোথায় থাকে? আমাদের সমসমান পদটাতে। তাহলে আমাদের এটা হচ্ছে এটা কি পদ? সমসমান পদ বা সমাস পদ, সমাস বাক্য, ঠিক কিনা? এখানে আমরা ব্যাস বাক্য করছি। ব্যাস বাক্য করলে কি হবে? এখানে ও যুক্ত করছি। যদি পরীক্ষা খাতায়, পরীক্ষা প্রশ্নে এরকম দিয়ে দেয় ভাই ও বোন, তাহলে ও আমরা 1 সেকেন্ডে বলতে পারবো না ও আছে। ও আছে মানে এটা কোন পদ? এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বোঝা যাবে কি যাবে না? বেশ, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। দুধ ভাত, দয়স ধ ভয়াকার ত, দুধ ভাত। তাহলে দুধ ভাত হলে কি হবে? দুধ দুধ ভাত বলতে শুধুমাত্র কি আমরা দুধকে বুঝি, নাকি ভাতকে বুঝি, নাকি দুটোকেই বোঝানো হয়? দুটোকে বোঝানো হয়, কারণ দুধও মেশানো হয়, ভাতও মেশানো হয়। তাহলে এখানে দুটোকেই প্রাধান্য পাচ্ছে বলে এটা কি হয়ে যাবে? কি? দ্বন্দ্ব সমাস। তাহলে দুধ, এটা 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 ব্যাস বাক্যটা কি হবে? দুধ ও ভাত। আর একটু আগে বলা হলো না যে ব্যাস বাক্য কাকে বলা হয়? ব্যাস বাক্য কাকে বলা হয়, বা বিগ্রহ বাক্য কাকে বলে, বা সমাস বাক্য কাকে বলা হয়? যখন বড় পদটা থাকবে, বড় পদটাকে ছোট পদে পরিণত করাই আমরা কি বুঝি? সমাস বুঝি। তাহলে এটা বড় নাকি এটা বড়? এটা বড়, ব্যাস বাক্যটা বড়, কারণ এখানে ও যুক্ত হয়েছে, ঠিক কিনা? তা মা বাবা কি হবে? মা ও বাবা। আরেকটা জিনিস একটু আগে যেটা বললাম, যে যদি কোথাও হাইফেন দেখি মধ্যখানে, তাহলে সেটাও বলে দেবো এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কি খুব সহজ নাকি কঠিন বল? তাহলে দ্বন্দ্ব মানে সমাজ শিখতে কি 6 মাস লাগবে, নাকি সেকেন্ডের কামাল? সেকেন্ডের কামাল, কারেক্ট। আরেকটা করতো দেখি, ভীমার্জুন। ভীমার্জুন, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে কি হবে? ভীম ও অর্জুন। কারণ এখানে কয়জন ঢুকে আছে? দুজন। তাহলে ভীম ও অর্জুন। অর্জুন, তাহলে এটা হয়ে যাবে কি? ভীমার্জুন। তাহলে আরেকটা করি আমরা, আদি মধ্যান্ত। আদি মধ্যান্ত,
আদি মধ্যান্ত, এখানে কি হবে? আদি মধ্যান্ত বিষয়টা কি? আদি মানে প্রথম, মধ্য মানে মধ্য, আর অন্ত মানে কি শেষ। কটা জিনিস ঢুকে আছে এখানে? কটা? এটা জিনিস নাকি পথ? কোনটা? এগুলো কি বলা হয়? এগুলোকে পদ। আর আমরা জানি সমাসে আমাদের পদের মিলন হয়, তাহলে এটাও একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ। তাহলে এখানে কটা পদ ঢুকে আছে বলতো? কটা পদ ঢুকে আছে? তিনটে। তাহলে আমরা কি বলবো? আদি। আর এরকম তিনটা পদ যদি ঢুকে থাকে তার টেকনিক কি? আদি, 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 মধ্য ও অন্ত। বা এটাকে এইভাবে করতে পারি, আদি ও মধ্য এবং অন্ত। বলা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? নিশ্চয়ই যাবে। তাহলে আমরা এই যে ও এবং পাচ্ছি বা আর পাবো, তাহলে এগুলো সব কি হয়ে যাবে? দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস, আমাদের দ্বিতীয় পাঠ হচ্ছে কি? দ্বিগু সমাস। দ্বিগুতে কি হয়েছিল? হ্যাঁ, ওটা তো আমরা চেনার ক্ষেত্রে বুঝবো। আর এর অর্থ অনুযায়ী কি হয়? দ্বিতকে গাই, পরপদের গান। দ্বিতক মানে কটা? কটা সমাস ছিল? তিনটা। তাহলে এখানে কি হবে? কে প্রাধান্য পাবে? পর পদ, মানে পরের পদটা কি পাবে? প্রাধান্য। আর চেনার উপায়টা কি আমরা বুঝবো? এখানে সমাহার থাকবে। এইভাবে যদি পড়ি কোনোদিন ভুলবো না সমাস। আমরা একটা উদাহরণ নিই। উদাহরণের ক্ষেত্রে 1 নম্বর উদাহরণ, পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ। আচ্ছা, এখানে দেখি তো, পঞ্চ মানে কি? পঞ্চ মানে কি? 5। আর প্রদীপ মানে প্রদীপ। আচ্ছা, এখানে আমাকে ব্যাস বাক্যটা কি করতে হবে? পঞ্চপ্রদীপের সমাহার। পঞ্চপ্রদীপের সমাহার। কিন্তু এখানে আসল প্রাধান্য কে পাবে? এখানে কি 5টা প্রাধান্য পাচ্ছে নাকি প্রদীপটা প্রাধান্য পাচ্ছে? কে প্রাধান্য পাচ্ছে? কারণ প্রদীপটা আছে বলে 5টা প্রদীপ হয় কি হয় না? হয়। তাহলে এখানে কি লিখবো আমরা? ব্যাস বাক্যটা কি লিখবো? পঞ্চপ্রদীপের সমাহার। পঞ্চপ্রদীপের সমাহার। ব্যাস বাক্য হবে কি? পঞ্চ প্রদীপের সমাহার। তাহলে সমাহার থাকলে কোন সমাস হয়? কোন সমাস হয়? দ্বিগু সমাস। আরেকটা উদাহরণ নিয়ে নিই। ত্রিফলা। ত্রিফলা। ফলা মানে কি? হ্যাঁ, ফলা মানে হচ্ছে লাঙল, দেখেছি লাঙলের ফলা থাকে ওটাকে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবো, দ্বিগু সমাসে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রথম যে পদটা থাকবে এগুলো কিন্তু লিখে নেওয়া, অবশ্যই লিখে নেব। প্রথম যে পদটা থাকবে মানে পরপদ, পুরো পদটা, সেটা অবশ্যই 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 সমষ্টিবাচক হবে, মানে সংখ্যা বোঝাবে। ক্লিয়ার? এখানে সংখ্যা বোঝাচ্ছে কিনা? এখানে সংখ্যা বোঝাচ্ছিল কিনা? 5টা। এখানে ত্রি মানে কি? 3টা। তাহলে 3টা ফলার সমাহার মানে কি হবে? ত্রিফলা। তাহলে এটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস হবে। তাহলে ফলাটাকেই বোঝাচ্ছে, ফলাটা পরপদটাকেই প্রাধান্য পাচ্ছে বলে এটা কি হবে? দ্বিগু সমাস। তাহলে এটাকে ব্যাস বাক্য করবো কি করে? ত্রিফলার সমাহার বা 3টা ফলার সমাহার। ক্লিয়ার? নেক্সট আরেকটা, ত্রিভুবন, খুব ইম্পর্টেন্ট। ত্রিভুবন। ত্রিভুবন। এই যে এখানে ত্রি মানে কি? 3টা। ভুবন মানে কি? পৃথিবী। তাহলে 3টা ভুবনের সমাহার বা ত্রিভুবনের সমাহার, তাকে কি বলা হয়? দ্বিগু সমাস। অর্থাৎ দ্বিগু মানে আমরা 3টা জিনিস জানলাম, খুব মনোযোগ দিয়ে শুনবো। সেটা হচ্ছে, পরপদটা কি পাবে? প্রাধান্য। 2 নাম্বার কি বলা হলো? শেষে কি লাগাবো আমরা? সমাহার লাগাবো। 3 নাম্বার কি বলা হলো? যে পূর্বপদটা থাকবে সেটা কি থাকবে? সমষ্টিবাচক। কি থাকবে? সমষ্টিবাচক। তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো কি পারবো না? কিন্তু এর সঙ্গে পরের যে আমরা পার্টে আলোচনা করব কতটা সমস্যা হয়, সেটা পরের দিন আমরা অবশ্যই আমি আলোচনা করব। খুবই সমস্যা হবে। দ্বিগু সমাসের সঙ্গে আরেকটা সমাস আছে, যেটা জানতে গেলে পরের দিন ক্লাস করতে হবে। নেক্সট, পঞ্চনদ।
পঞ্চ নদ, এই যে পঞ্চ মানে কি 5, নদ মানে কি নদী, তাই না? তাহলে পঞ্চ নদীর সমাহার কি হবে? দ্বিগু সমাস। পঞ্চ নদীর সমাহার মানে কটা নদী মিশেছে ওখানে? 5টা নদী। তাহলে এখানে কাকে প্রাধান্য পাচ্ছে? 5টা নাকি নদটাকে? কোনটা? নদ, কারণ নদেই তো 5টা মিশেছে না। তাহলে আমরা দুটো সমাসে কি দেখলাম? প্রথম সমাসে যেটা দেখছিলাম আমরা, কি সমাসটা কি ছিল? কোন সমাস ওটা? হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। আর দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পাবে। এই জিনিসগুলো আমাদের বিখ্যাত বই, যেটা হচ্ছে বামনদেব চক্রবর্তী, যার যার কাছে বইটা নেই অবশ্যই যেন বইটা নিয়ে নেওয়া হয়। আমি তো এখানে সবাইকে বইটা নিয়েছি যারা ক্লাস করছে, এবং যারা যারা ক্লাস অনলাইনে দেখছে, বামনদেব চক্রবর্তী বইটা নিয়ে সেখান থেকে যত ধরনের উদাহরণ হয়। এবং আরেকটা বই আমি দেখাচ্ছি, এই বইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নামটা জানি, বাণী সংসদে কালীপদ চৌধুরী, আমাদের প্রিয় বই, প্রিয় রাইটার কালীপদ চৌধুরী, খুব ঝকঝকা লেখা একবারে। তো পারলে এই দুটো বই যদি আমাদের সঙ্গে থাকে, বাংলা ব্যাকরণের আর কিচ্ছু প্রয়োজন নেই। আমরা টোটালটাকে, বিষয়টাকে জানি। এবার কি করব? আমরা সেখান থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করব। তাহলে আমাদের কি হবে? আর কোনোদিন যাই প্রশ্ন আসুক না কেন আমরা কমপ্লিট করব। আরেকটা দিয়ে আমি আজকে ক্লাসটাকে শেষ করব। এই চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস, যেটা প্রকাশিত হয়েছিল 1916 সালে। চতুরঙ্গ। আচ্ছা, চতুরঙ্গে এখানে আমরা কি করে ই করব, ওই যে কি বলে ব্যাস বাক্য করবো কি করে? বা চতুরঙ্গের সমাহার, এক কথায় সমাহার লাগাবো শেষে। আর এখানে চতুর মানে কি? চতুর মানে কি 4। তাহলে এখানেও আমাদের সমষ্টিবাচক আছে কিনা, এবং রঙ্গ তো বুঝতেই পারছি। এই হচ্ছে আমরা আজকে যে টোটাল ক্লাসটাকে আলোচনা করলাম সমাসের, সে সমাসের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে লাইক করবে। দেখা হচ্ছে পরের সেশনে। বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ওয়াচিং।